জয়িতা, আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার ওয়ালাইকুম আসসালাম। জয়িতা, তোমার কি পোয়েট্রি এক্সাম আছে? না ভাইয়া। তুমি ক্লাস লিভ নো? আচ্ছা। মিম তোমার আছে? মিম কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার পোয়েট্রি এক্সাম আছে? মিম, হ্যালো। আচ্ছা, ভেরি গুড মর্নিং। তুলি, তাসফিয়া, ফাহমুল, খুকুমনি আর বেশি কাউকে দেখছি না আজকে। বাকিরা কোথায়? আহ, মিম, তোমাকে কথা বললে শুনো? আমার কথা কি শুনতে পাচ্ছ মিম? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তোমার কি পোয়েট্রি এক্সাম আছে? হুম হুম। না। ওকে, নাই? না ভাইয়া, আমার তো পোয়েট্রি নাই। তো লিভ নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, পোয়েট্রি তোমাদের একটা ইম্পর্টেন্ট কোর্স, তোমাদের কাছে অনেক ইজি লাগে, মজার লাগে, বাট পোয়েট্রিতে নাম্বার তোলাটা কোয়াইট চ্যালেঞ্জিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ পোয়েট্রিতে অনেকগুলো সেক্টর আছে যেগুলো অ্যানালাইসিস করে নাম্বার দেওয়া হয়। ঠিক আছে? তো আজকে আমি সেই সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, পোয়েট্রির টপিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্টলি যে বিফোর বিফোর এক্সামিনেশন তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কিভাবে তোমার পড়াশোনা করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আলোচনা করব বিফোর এক্সামিনেশন কিভাবে আমাদের প্রিপারেশন শুরু করা উচিত। সবাই অ্যাটেন্টিভলি শুনতে পাচ্ছ? খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমার কথা কারো যদি ক্লিয়ার না হয় আমাকে বলতে পারো। ফামুল, শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তারপর তুলি, শুনতে পাচ্ছ? তাসফিয়া? জি ভাইয়া। আচ্ছা, প্রথমত নোট করতে পারো অথবা তুমি রিমাইন্ড করে রাখতে পারো। নাম্বার ওয়ান, বিফোর এক্সামিনেশন তোমাকে এভরিডে স্টাডি করতে হবে অ্যাটেন্টিভলি। অ্যান্ড শুধু স্টাডি করলেই কি ভালো করা পসিবল? নো, নেভার। তোমাকে এই সময়টাকে, এইটাকে সব থেকে সিরিয়াস ইস্যু দিতে হবে। লাইক, তুমি সবকিছু করতে আগে অনেক কিছুর সাথে ইনভলভ ছিল, ফ্যামিলির সাথে সবকিছুর সাথে সাথে, এখান থেকে তোমার বেরিয়ে আসতে হবে। এভরিডে সকালে উঠে তুমি কি করবা? ফার্স্ট অফ অল, তুমি তোমার ফ্রেশ মাইন্ডে তুমি লাস্টের দিন যা পড়েছো সেই জিনিসগুলো একবার রিভাইজ করবা। এটা ভেরি ওয়ার্ক, এটা তোমার প্রত্যেক দিন করবা। তো এখন এক্সামে তোমাদের 24 তারিখ, আমি যদি একটু রুটিনটা একটু দেখি, 24 তারিখে তোমাদের কি এক্সাম? ফার্স্ট ইয়ার স্বাধীন বাংলায় সর্বোদয়ের ইতিহাস। ইতিহাস। এরপর এক্সাম কবে? নেক্সট 28 তারিখ। 28 তারিখ। এরপর কবে? দাঁড়াও, এখানে রিয়া তো তোমাদের রিয়া করে দিছিল না? হ্যাঁ, তিন 24, তারিখ ভাইয়া। 3 তারিখ। তারপর হচ্ছে 12 তারিখ, 8 তারিখ, তারপর হচ্ছে 12 তারিখ। তার মানে তোমরা পোয়েট্রিতে একটা ভালো লেভেলের সময় পাবা 3 তারিখ থেকে 8 তারিখ। 28 তারিখ, 28, 29, 30, লিটারেচার মনে হয় মোটামুটি ভালো সময় পাবা। প্রোজে
একদিন 3 দিন সময় পাবা, 3 দিন। ঠিক আছে, রিভিশনের জন্য 3 দিন সময় পাবা। 9, 10, 11, 12 তারিখে এক্সাম। ঠিক আছে। তো আর হলো ডিসেম্বরের 5, জানুয়ারির 5 তারিখে তোমাদের পলিটিক্যাল থিওরি। তার মানে পলিটিক্যাল থিওরি যদি এখন যারা নাও পড়ছো, তারাও যদি মনে করো 12 তারিখের পর থেকে 13 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যদি তুমি ইয়ে করো, পলিটিক্যাল থিওরি পড়ো, তুমি ভালো করে আসতে পারো। বুঝতে পারছো? দ্যাট মিনস আমাদের এখন, আমরা আপাতত এখন কয়টা কোর্স নিয়ে ভাববো? 5টা কোর্স। তার মানে তোমার হাতে একটা কোর্স অপশন কমে গেল। আমরা ওই কোর্সের কথা 13 তারিখ থেকে ভাববো। 13, 13, 12, 2024 থেকে। তো 12, 12, 2024 পর্যন্ত আমরা খালি মাত্র 5টা কোর্সের কথা ভাববো। তো প্রথমত তোমাদের হিস্টোরি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, এটা রিয়াদ পড়ায় ফেলছে আমি যতদূর জানি, এবং তোমরা এটা অনেক ভালো লেভেলের কাজ করছো, এটা আমি দেখছি। সো আই হোপ এটাতে তোমাদের কোনো প্রবলেম নাই। তোমাদের প্রবলেম কোন 3টাতে? সেটা হলো এখন বাকি যে ইংলিশ মেজর 4টা, এই 4টাতে প্রবলেম হইতে পারে। এখন এখন এইখানে আসো, আমি তোমাদেরকে ফান্ডামেন্টালের পুরো প্যাকেজ তোমাদেরকে আমি একদম দিয়ে দিছি লাস্ট ক্লাসে। এবং ফান্ডামেন্টাল নিয়ে তোমাদের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম হইলে সেটা নোট করতে হবে, এবং সেটা নোট করে আমাকে ইনবক্সে দিতে হবে। দেন যদি আমি দেখি যে তোমার প্রবলেম আছে, ওইটা নিয়ে আমি একটা ক্লাস অর্গানাইজ করব। ফান্ডামেন্টাল নিয়ে কি তোমাদের এখন আর কারো প্রবলেম আছে? হ্যাঁ, না ভাইয়া। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ফান্ডামেন্টালে। আচ্ছা, এবার ভাইয়া ওই যে ফান্ডামেন্টাল ভাইয়া বলো। ওই যে ফান্ডামেন্টালের যে ওই যে ওয়ার্ড ফান্ডামেন্টালে চেঞ্জ করার যেগুলো ছিল, যেগুলোর প্র্যাকটিস দিছিলেন, কনভার্সন। ওইগুলোর যদি, হ্যাঁ হ্যাঁ কনভার্সন, ওই কনভার্সনের যদি আরো কতগুলো প্র্যাকটিস দিতেন, ওইটার যে আচ্ছা, শেষের 10টা ছিল, ওইটাতে আমি অনেক প্রবলেম ফেস করছিলাম, নতুন নতুন কিছু ওয়ার্ড পাইছিলাম যেগুলো আগে কখনো করি তোমরা নাই। যদি সম্ভব হয় রিসেন্টলি জহুরুল ইসলাম স্যারের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং বইটা কিনবা। ঠিক আছে, জহুরুল ইসলাম স্যারের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং বইটা কিনবো। আমার এখানে আছে কিনা দেখি, দাঁড়াও একটু ওয়েট, আমি দেখি আমার এখানে আছে, আমি তোমাদের বইটা দেখায় দেই। আচ্ছা, আমার কাছে আপাতত নাই, আমি খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে আমি ছবি দিয়ে দিব না। তো এই বইটার মধ্যে, এই বইটাতে তোমার কেন বলতেছি কিনতে? বলতে পারো যে ভাইয়া শেষ সময় এসে এখন বই কিনবো। না, এই বইটা হলো তোমার সেকেন্ড ইয়ার একটা কোর্স আছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, এইটাতে হেল্প করবে। পাশাপাশি তোমার ফার্স্ট ইয়ার এই যে কনভার্সন প্রবলেম গুলো, এখানে অনেক প্র্যাকটিস আছে। বুঝছো? তার মানে কনভার্সনের প্র্যাকটিসও আছে। জহুরুল হকের স্যারের ওই বইটা তো তোমার সেকেন্ড ইয়ারও তুমি ইউজ করতে পারবা। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বইটার দাম মনে হয় 190 টাকা, ফেসবুকে পেয়ে যাবা। হুম, আচ্ছা, আর কারো কোনো ফান্ডামেন্টাল প্রবলেম আছে? এভরি টপিক, যদি যে কোনো একটা সিঙ্গেল টপিক হলে তোমরা আমাকে বলতে পারো যে ভাই এই টপিকটা আমার প্রবলেম আছে। কারণ আমরা ভাইয়া কোর্সটা, হ্যাঁ বলো। হচ্ছে রোড ব্রেনস্টর্মিং এ হচ্ছে রোড সেফটি আর রোড সেফটি মুভমেন্ট কি এক? কি বুঝি নেই তোমার কথাটা। রোড সেফটি আর রোড রোড সেফটি মুভমেন্ট এই দুইটা টপিক কি এক? হ্যাঁ, একই, কিন্তু ওইখানে একটু চেঞ্জ আছে। সেখানে হইলো কি, রোড সেফটি হইলে ওইখানে তুমি মুভমেন্টের কথা উল্লেখ করবে না, যে লাইক আন্দোলন হয়েছে বা আমরা আন্দোলনের নামছি বা মানুষ এটার জন্য ইয়ে করতেছে। বাট ওই সেফটি রোড সেফটি মুভমেন্টে তুমি সেটা প্রেজেন্ট করবা যে এখন মানুষ অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে, এখন মানুষ অনেক বেশি এটা নিয়ে খুবই শঙ্কাগ্রস্ত, দ্যাটস ওয়াই তারা মুভমেন্টে নামছে। আর রোড সেফটি যেটা কি, কিভাবে রোড সেফটি রাখা যায়। ব্রেনস্টর্মিং এ কি একই টপিক লিখতে পারবো এই
এটাতে মানে মুভমেন্ট আর সেফটি নিয়ে কি একই টপিক লেখা যাবে? হ্যাঁ, টপিক একই লিখতে পারবা। টপিক একটাই লিখবা, সেটা হলো কি, ফার্স্টে কি করতে হবে আমাদেরকে, ওয়ার্ড জাস্টিফাই করতে হবে। লাস্ট ক্লাসে বলছিলাম যে ব্রেনস্টর্মিং থেকে আমি কিছু ওয়ার্ড গুলো কালেক্ট করে রাখবো, ঠিক আছে, বা পয়েন্ট কালেক্ট করে রাখবো। প্রথম ওয়ার্ড কি কি দিতে পারি, যে রোড অ্যাক্সিডেন্টে কি হইতে পারে। আমাদের একটু আগে ভাবো যে তোমার সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা না হলে তো ভাবলে তো লিখতে পারবা না। তো তুমি ভাবো যে তুমি একটা পথে যাচ্ছ, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মানে রোড অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে, বিকজ অফ, একটা ভাবো কারণ, যে রিকলেস ড্রাইভিং। রিকলেস ড্রাইভিং লিখতে পারো একটা পয়েন্ট, ঠিক আছে। একটা পয়েন্ট লিখতে পারো ডেডলি ইনজুর্ড, ঠিক আছে, অথবা লিখতে পারো ডেড অ্যাফেক্টেড পিপল, ঠিক আছে। তারপর কি লিখতে পারো বলো তো? ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালটা কি রোড সেফটি মুভমেন্টে হইতে পারে? এটার থেকে এটা ল এটা এটা- এনফোর্সমেন্টটা হইতে পারে না? এটা ড্রাইভিং দিলে ভালো হয় না, সেফটি ল। ইনফ্রাস্ট্রাকচারস অফ রোড অ্যান্ড ভেহিকলস, এটা সুন্দর হয় না? জি ভাইয়া। এটা সুন্দর হয়, ঠিক আছে। এভাবে লিখবা পয়েন্ট করে, তিনটা চারটার বেশি না, চারটার বেশি না, কারণ তুমি একটাতে বেশি সময় ইউজ করবা না। ব্রেইনস্টর্মিং হলে একটা হইলো তোমার কাছে চকলেট, চকলেটের মতো। এটা টিচারদের কাছে দিলেই মনে করো টিচাররা গিলে ফেলবে, বিকজ ব্রেইনস্টর্মিং সবাই লেখে না। দ্বিতীয়ত হলো ব্রেইনস্টর্মিং যখন তুমি লিখবা, তুমি যখন তিন চারটা পয়েন্ট খুব ভালোভাবে লিখবা। আর একটা কথা বলি, তোমাদের অনেক সময় টেন্ডেন্সি থাকে যে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, এটা একদম ভুল কথা। তুমি সলিড লিখবা, বেশি লিখবা বেশি ভুল হবে, বেশি নাম্বার কাটা যাবে। ক্লিয়ার সবাই? অনেকে ভাবো যে আমি চারটা পয়েন্ট লিখছি, আরেকটা পয়েন্ট আমি লিখতে পারি, পাঁচটা লিখি। তো পাঁচটা লিখতে গিয়ে তুমি ভুল করছো দুইটা ওয়ার্ড, লাভ হয়েছে কোনো? হ্যাঁ, পাঁচটা লিখতে গিয়ে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন একটা ভুল করছো, তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ বলো। লস হয়েছে ভাইয়া। লস হইছে। যদি তুমি চারটা টপিক লিখতা, কিন্তু কোনো জায়গায় তোমার মিস্টেক নাই, সেন্টেন্স গুলো ওয়েল অর্গানাইজড, তারপর তোমার গ্রামাটিক্যাল মিস্টেক নাই, তখন ওইটা অনেক ভালো লাগতো, ওটা তুমি বেশি নাম্বার পাবা। পাঁচটা লিখতে গেছো, গিয়ে ভুল করছো, এটাতে তুমি বেশি নাম্বার পাবা না, এটা কম নাম্বার পাবা। ওই চারটা লিখছে যে সে বেশি নাম্বার পাবে, তোমার তুমি বেশি লিখেও কম নাম্বার। তাই আমি বলবো, অফ পয়েন্ট দরকার হয় চারটার জায়গায় তুমি তিনটাও লিখতে পারো, কিন্তু কি কি করা যাবে না, সেন্টেন্স গুলো স্ট্রাকচার যেন ব্রেক না হয়, সেন্টেন্স গুলো এরকম যেন না হয়, সেন্টেন্স ডাজন্ট মেক এনি সেন্স, এরকম যেন না হয়, এইটার দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হইলো তোমার কি যেন, গ্রামাটিক্যাল মিস্টেক তোমাদের একটু হবে, একটু একটু তো হবে, এটা আমি জানি, কিন্তু যেন এটার পরিমাণ অনেক কম থাকে। ঠিক আছে, এই হলো। আর কারো ফান্ডামেন্টাল নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে মানে ফান্ডামেন্টাল চ্যাপ্টার ক্লোজ। ভাইয়া রিপোর্ট রাইটিং এর এটা কি দেখাইছিলেন? আমি তো আসলে এটার ক্লাসটা করি নাই। রিপোর্ট বলে দিছি, আমি তোমাদের স্যাম্পল দিছিলাম না রিপোর্টের। রিপোর্টে ফার্স্ট অফ অল তুমি যেটা লিখছো নুসরাত, তুমি আমাকে মনে হয় নিশাত মনে হয় দেখাইছিল আমাকে না, রিপোর্ট লিখে দেখাইছিল কে, দেখি চেক করে। জি ভাইয়া, আমি দেখাইছিলাম। আচ্ছা, তোমার লেখাটা ঠিক আছে, তোমাকে বলছিলাম না তোমার লেখা ঠিক আছে, নাদিফা। হুম। কিন্তু ভাইয়া বিভিন্ন রকম যে মানে আসে যে আচ্ছা রিপোর্ট কি একটা মানে আচ্ছা, আমি তোমাকে দেখা দিচ্ছি। একভাবে লিখলেই হবে? একভাবে লিখলে কেন হবে, তুমি তুমি একটা নিয়ম মেনটেন করে লিখবা। তুমি নিয়ম ছাড়া লিখলে হবে নাকি? না মানে হচ্ছে আহ
যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী যেরকমই আসলে সেটা লিখলেই হয়ে যাবে, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, অফকোর্স নিয়ম মেনটেন করে তুমি তোমার প্যাটার্ন ঠিক রেখে তুমি যেভাবে লেখো, ধরো আসলো an outbreak of ডেঙ্গু ফিভার, তাহলে এইটাকে ধরি আমি আমার টাইটেল, ঠিক আছে, an outbreak of dengue জি fever. সো টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট। অনেক আমার এক ফ্রেন্ড বলতো, মামা আমি অনেক ভালো লিখে আসছি কিন্তু আমি টাইটেল লিখে ভুলে ভুলে আসছি, ও রিপোর্ট এখানে ক্যাচান শেষ, উইদাউট টাইটেল নো রিপোর্ট। আমার রিপোর্টের প্রথম কি? টাইটেল। সো আমি টাইটেল না দিলে রিপোর্ট হবে? না। হ্যাঁ, না। সো না ভাইয়া। রিপোর্ট লিখতে লিখে ভালো করে লিখতে পারো আর না পারো, টাইটেল লিখে আসতে হবে, ঠিক আছে। এবার আসো, তুমি দিতে পারো আই এম এক্স, আই এম মিস্টার এক্স, মিস্টার এক্স স্টাফ রিপোর্টার, বাট আমি এটাকে করেসপন্ডেন্ট বলি, করেসপন্ডেন্ট প্রথম আলো, আলো ঢাকা। তারপর লিখবা হলো আজকে কয় তারিখ? 15 15। নভেম্বর, নভেম্বর 2024। এটা হলো আমার রিপোর্টের হেডিং, মানে যে রিপোর্টার তার ডিটেলস। তো তুমি তো একজন রিপোর্টার, তাই না? এখন কিন্তু তুমি স্টুডেন্ট না, রাইটারও না, তুমি একজন কি? রিপোর্টার। ধরলাম তুমি প্রথম আলো রিপোর্টার। তো তোমার এখন কাজ হচ্ছে কি, তোমার নিজেকে প্রকাশ করা। তোমরা দেখো যে খবরের কাগজে খবরটা প্রকাশ করে তারা প্রকাশ করে, বাট পেপারে সেটা কি হয়, আগে করতে হয়, বা রিপোর্টে রাইটিং এর সময় এটা আগে করতে হয়, ঠিক আছে। তো এইটা হলো তোমার জার্নির শুরু। এবার আসো কি করবা, সেটা হচ্ছে লিখলা নাওএডেইস, এভাবে শুরু করে ডেইস, পিপল অফ ঢাকা সিটি, অফ ঢাকা সিটি আর consequently the consequently থেকে একটা ভালো ওয়ার্ড আমার মাথায় আছে, vehemently affected by dengue fever, dengue fever, fever। তারপর কিভাবে আক্রান্ত হয়েছে, কোথায় কোথায় আক্রান্ত হয়েছে, ডিটেলস দিলা। এবার আসো, এবার আসি, ডেঙ্গু ইজ দ্য ডেঙ্গু is a serious disease disease ডিজিজ বানান করো তো। DISEASE। ডিআইএসি, না, হ্যাঁ হ্যাঁ। ডিআইএসি, ইএসি, এটা না তো, পুরো আমার ইয়াটা, EAS। না। আচ্ছা, এভাবে থাক।
Dengue is a serious DIE. Dengue is a serious dicey serious disease in recent situation বা in এটা তো ইউজ করেছি in our area and children, তারপর লিখতে পারো women and especially old men are deeply attacked and several people are died. People are died. Every hospital, clinic, and other medical center are failure to treat a huge number of patient. ঠিক আছে, এভাবে 3-4টা প্যারা লিখে তুমি এটা শেষ করবা। ঠিক আছে, সো এটা হলো রিপোর্ট। আর কারো কোনো কোটায় কোশ্চেন আছে কোনো? ভাইয়া এইটাতে মনে করেন আমি সিমটম, যে ডেঙ্গুতে যে সিমটম গুলো দেখা যায় ওই হ্যাঁ সিমটমটা হাইলাইট করে লিখে তারপরে সিমটম গুলো লাইন করে দিলে কি হবে? বা হ্যাঁ, প্যারা করেই লিখলাম? সিমটম গুলো লাইন করে দিবা মানে সিমটম গুলো হাইলাইট করে দিবা, তাহলেই তো হয়। না, আমি বলতেছিলাম সিমটম, এটা উপরে হাইলাইট করে সিমটমটা লিখবো প্রথমে, নো নো তারপরে নো, সিমটমের হাইলাইট কেন ভিতরে করবা? সিমটম সিমটম। কোনো হাইলাইট করা যাবে না, তুমি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, কোনো কিছু হাইলাইট করা যাবে না, কোটেশন দেওয়া যাবে না, বুঝছো? তাহলে কি ভাইয়া সিমটমস বা মানে যেই যেই সিমটমস গুলো এগুলো কি ব্লু কালার দিয়ে লেখা যাবে? সিমটমস গুলো ব্লু কালারে লিখাটা উচিত না আসলে। তুমি এখানে রিপোর্ট লিখতেছো, তুমি সবগুলোকেই সেম ভাবে লিখবা, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ সেম স্টাইলে লিখবা। তোমার সিমটম গুলোকে কালার করার কোনো দরকার নেই। তুমি কেন কালার করবা? কারণ এইখানে তো তুমি একজন রিপোর্টার, এখানে তুমি একজন ডাক্তার না যে তুমি সিমটম প্রেসক্রাইব করবা। সো তোমাকে রিপোর্ট গুলো কি, তোমাকে ফার্স্ট অফ অল ডেঙ্গু ডেঙ্গুর সিচুয়েশনটা বা ডেঙ্গুর মহামারীটা কেমন, এটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত ডেঙ্গুতে কেন মানুষ সাফার করছে, এগুলোর সিমটম কি সেগুলো দিতে হবে। তৃতীয়ত হলো এই থেকে এটার প্রতিকার কি সেটা দিতে হবে। চতুর্থ দিতে হবে গভর্নমেন্ট এন্ড সোশ্যাল কিভাবে এটাতে কনসার্ন নিতে পারে। এইভাবে লিখে তুমি কি করবা, শেষ করবে। এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে তুমি একজনই রিপোর্টার, সে প্রেজেন্ট করতেছো, তোমার প্রেজেন্টেশন ক্লিয়ার করবা, জাস্ট ইনাফ। তোমার কোনো কালার করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট লিখে আসবে। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আমাদের কোনো মডিফাই করা দরকার নাই, কিচ্ছু করা দরকার নেই, আমরা জাস্ট ডিরেক্টলি লিখে আসবো। কিন্তু সব সময় আমি তোমাদেরকে এটা বলি, একটু আগেও বলেছি এখনো বলছি, জাস্ট এইটুকু ইনশিওর করবা তোমার রাইটিংটা কি একদম ফ্রেশ রাইটিং, মিস্টেক হচ্ছে না, অথবা তোমার রাইটিং এ সেন্টেন্স অর্গানাইজেশন ঠিক মতো হচ্ছে। ঠিক আছে? আর কারো ফান্ডামেন্টাল নিয়ে কোশ্চেন আছে? ভাইয়া স্টুডেন্ট মুভমেন্ট ওইটা হচ্ছে লিখতে পারতেছে না, স্টুডেন্ট মুভমেন্ট এট শাহবাগ। আচ্ছা, এটা আমি বাসায় দিয়ে দিব, এই সরি, এটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা।
এবার আসো। ভাইয়া এই হুম। রিসেন্ট কাহিনী নিয়ে কি কিছু আসবে? আসতে পারে, সেজন্যই দিলাম, কারণ এটা তো খুবই ইম্পর্টেন্ট, আর এমন একটা জিনিস হচ্ছে, এটা তো ইতিহাস হয়ে গেছে, সো এটা আসতেই পারে। আচ্ছা ভাইয়া, ফান্ডামেন্টাল ছাড়া তো আর অন্য কোথাও আসবে না, তো ফান্ডামেন্টালি আসবে আর কি। ফান্ডামেন্টাল ছাড়া অন্য কোথাও আসার জায়গা আছে সেটা বলো আগে। আছে। সেটাই তো সেটা বলতে তোমার হচ্ছে। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসে আছে। কিন্তু ভাইয়া ওটা কি সিলেবাসের বাইরে আসে? সিলেবাসের এই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস মানে তোমাকে বাংলাদেশ থেকে কোশ্চেন করবে, এখানে কিন্তু ওরা তোমাকে কোনো সিলেবাস দেয়নি, বুঝতে পারছো? ও, এখানে কি ভাইয়া 1 মার্কের কোশ্চেন আসে? না, এখানে কোনো এক মার্কের কোশ্চেন আসে না। এখানে আসবে তোমাকে ব্রড আসবে, ওইটা তোমার 12 করে, 5 12 60 নাম্বার থাকে, আর 20 নাম্বার থাকবে তোমার শর্ট কোশ্চেন আকারে, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। ভাইয়া আমাদের যে আপনার একটা সাজেশন দিয়েছেন সেটাতে তো মনে হয় শুধু ব্রড গুলো দেওয়া, তাই না? শর্ট গুলো তাহলে ধরো এই সাজেশনটা এগুলো তো, থেকে শর্ট হবে? এটা থেকে তো এই সাজেশনটা মনে হয় করছে। যদি ব্রড দেওয়া থাকে তো তুমি আপাতত ব্রড ব্রড পড়তে থাকো, শর্টটা আমি আরো করে করে তাহলে তোমাদেরকে দিব। ঠিক আছে, দাঁড়াও আমি দেখতেছি। জি ভাইয়া। আচ্ছা, আর আমার ফান্ডামেন্টালে আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেই নাই, সেটা হলো কি, তোমাদের কোনো প্যাসেজ সাজেশন দেই নাই, তোমাদের প্যাসেজের সাথে কোশ্চেন রিলেটেড সেগুলো কিছু দেই নাই। কারণ কি, এগুলো দিলেও কমন পড়বে না, দিছে তো এই যে দিছে শর্ট কোশ্চেন গুলো? হ্যাঁ, তুমি তো দেখো নাই ঠিক মতো। এই যে দেখো, এই যে বাংলা নামের উৎপত্তি থেকে, এটা হলো ক বিভাগ, প্রথম প্রশ্নটা হলো কি, ক বিভাগের জন্য শর্ট প্রশ্ন। খ বিভাগ হলো বড় প্রশ্নের জন্য। বড় প্রশ্ন 12টা দেওয়া হয়েছে, ছোট প্রশ্ন 15টা দেওয়া হয়েছে, কারণ ছোট প্রশ্ন কমন পড়াটা খুব ডিফিকাল্ট। দেখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই পিডিএফ টাতে তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে। আর ফান্ডামেন্টালের সাজেশন আমি কি বললাম যে ইয়েটা দেই নেই, কারণ হলো ওগুলো কমন পড়বে না। ফাহমুল, তোমাদের যদি পসিবল হয় আমি সবাইকে বলবো 2 1 দিনে তোমরা নীলক্ষেত আসো, নীলক্ষেত এসে ওই বইটা কিনে নিয়ে যাও। ঠিক আছে, ওইখানে প্রচুর প্র্যাকটিস আছে ফান্ডামেন্টালের, তুমি পরীক্ষার আগে প্র্যাকটিসটা করতে পারলে খুব ভালো হবে। কনভার্সনের কোন বইটা ভাইয়া? জহুরুল ইসলামের কনভার্সন অফ জহুরুল ইসলামের কনভার্সন অফ জহুরুল ইসলামের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, এখানে প্রচুর পরিমাণে প্যাসেজ আছে, প্রচুর পরিমাণে প্যাসেজ প্র্যাকটিস করতে পারবা, কনভারসেশন কনভারসেশন অফ ওয়ার্ডস প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, জি ভাইয়া। আমি দেখি তোমাদেরকে ওই বইটা, আমি এখনই ছবি দিয়ে দিচ্ছি, পরে দেখা যায় খুঁজে পাবো না। আচ্ছা, আর আজকে পড়াবো হচ্ছে, সেটা হচ্ছে পোয়েট্রি পড়াবো। পোয়েট্রির তোমাদের কোশ্চেন থেকে আসবে এবার, টু ড্যাফোডিল। টু ড্যাফোডিল থেকে আসবে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই কবিতাটা তোমরা পড়েছো? এই কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একজন আমেরিকান রাইটার রবার্ট রবার্ট টট। তোমাদের 3জন রবার্টের রাইটিং আছে, বলো তো এটা এই রবার্টের নাম। 3জন রাইটারের নাম আছে, একজন হচ্ছে মেন্ডিং। রবার্ট ব্রাউন। 3জন আছে না 4জন আছে, 4জন আছে মনে হয়। মেন্ডিং ওয়াল, তারপর হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা কি রবার্ট কার? বলো। না, এটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের লেখা। আরেকটা আছে
তিনজন রবার্টের লেখা আছে, একটা হচ্ছে রবার্ট হ্যারিক, রবার্ট ফ্রস্ট, আর হচ্ছে রবার্ট ব্রাউনিং। দুজন হচ্ছে আমেরিকান রাইটার, একজন কি ভিক্টোরিয়ান রাইটার হিসেবে আমরা তাকে চিনবো। ঠিক আছে, রবার্ট ফ্রস্ট, রবার্ট হ্যারিক অ্যান্ড রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, তো জি তোমরা ভাইয়া। বলো তো মেন্ডিং ওয়াল কার লেখা? রবার্ট ব্রাউনি। হয় নাই। টু প্যাট্রিয়ট কার লেখা? রবার্ট ফরেস্ট। টু প্যাট্রিয়ট কার লেখা? এই স্টুডেন্ট স্যার। এই তিন রবার্টকে এলোমেলো করে ফেলে। হয় নাই। টু মেন্ডিং ওয়াল হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা। টু প্যাট্রিয়ট হচ্ছে রবার্ট ব্রাউনিং এর লেখা। টু প্যাট্রিয়ট একটা ড্রামাটিক মনোলগ, মনে রাখবা ড্রামাটিক মনোলগ কে লেখে? ভিক্টোরিয়ান পোয়েট লেখে। ভিক্টোরিয়ান পোয়েট কে? সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং, টেনিসন, এরা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট। তারপর কি টু টু ড্যাফোডিল, টু ড্যাফোডিল লিখেছে কে? রবার্ট হ্যারিক। ঠিক আছে, রবার্ট হ্যারিক লিখছে টু ড্যাফোডিল, সে কি রিলিজিয়াস পয়েট। তারপর কি টু মেন্ডিং ওয়াল, টু না মেন্ডিং ওয়াল লিখছে কে? রবার্ট ফ্রস্ট, হি ইজ এ আমেরিকান রাইটার। আর আজকে আমরা আরেকজন আমেরিকান রাইটারের কবিতা পড়বো, সেটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। যে রবার্ট ফ্রস্ট আর ওয়াল্ট হুইটম্যান তারা একই সময়ের লেখক এবং একই জায়গার লেখক। তাহলে চলো আমরা আজকে টপিকে ফিরে যাই, সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি। আমি কবিতাটা তোমাদেরকে অনেক সুন্দর করে পড়াইতে পারতাম, বাট যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে সেহেতু আমরা পারলাম না পড়তে। তাও আমি একটু কবিতাটার বিশেষ জিনিসগুলো একটু তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে উইচ টাইপ অফ পোয়েম দিস ইজ। বলো তো এই কবিতাটা কোন ধরনের কবিতা? কেউ বলতে পারবা এই কবিতাটা কোন ধরনের কবিতা? ভাইয়া এটা পড়াইছেন তো? এটা পড়াইছি? জি ভাইয়া। আচ্ছা সরি, তাহলে আজকে জি ভাইয়া। টু ড্যাফোডিল পড়াই। আজকে টু ড্যাফোডিল পড়াইছি? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। Write the symbolism of transitoriness to daffodil. আচ্ছা, টু ড্যাফোডিল কি ধরনের কবিতা এটা তোমাকে বুঝতে হবে। হোয়াট ইজ সিম্বলিজম এটা তোমাকে বুঝতে হবে। তারপর টু ড্যাফোডিলের সাথে এখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে, এখানে কিন্তু একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে তোমাকে জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম লিখতে হবে সিম্বলিজম কি, সিম্বলিজমটা জায়গাটা কি কোথায় কোথায় ইউজ করা হয়েছে। তারপর সিম্বলিজমের একটা বিশেষ জায়গা নিয়ে কথা বলতে হবে, অফ ট্রানজিটরিনেস অফ টু ড্যাফোডিলস, মানে ক্ষণস্থায়ী ড্যাফোডিলের ক্ষণস্থায়ী সিম্বল নিয়ে কথা বলতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পুরোপুরি আসে বলি। ইন রবার্ট হ্যারিক পয়েম টু ড্যাফোডিল the is the theme of transitoriness is profoundly depicted through the portrayal of daffodil. তাহলে আমরা আসো তোমাদের কিছু কিছু জায়গা, তোমাদের হয়তো অনেকের কষ্ট হয় এই মিনিং গুলো বুঝতে, সেজন্য আমি কিছু কিছু মিনিং গুলো তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো। ইন রবার্ট হ্যারিক পোয়েম টু ড্যাফোডিল দ্য থিম অফ ট্রানজিটরিনেস, অর থিম অফ ট্রানজিটরিনেস মানে কি, এইটার মিনিং চেঞ্জ করা যাবে না। থিম অফ ট্রানজিটরিনেস মানে হচ্ছে ক্ষণস্থায়িত্বতা। ঠিক আছে, ইজ প্রোফাউন্ডলির জায়গায় তুমি ডিপলি লিখতে পারো। ডিপলি 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 কি করছে? ডেপিক্ট করছে, উপস্থাপন করেছে, বা ডিপলি প্রেজেন্টেড থ্রু দ্য পোর্ট্রেয়াল অফ ড্যাফোডিলস,
daffodils as symbol of fleeting beautiful that human experience. ফ্লিটিং মানে ফ্লিটিং বিউটি মানে যে বিউটিটা খুব ক্ষণস্থায়ী বিউটি চলে যায়, অ্যান্ড দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স যেটা মানুষের এক্সপিরিয়েন্স অনুযায়ী টু ড্যাফোডিলের ক্ষণস্থায়িত্বতা খুবই অল্প সময়ের জন্য, যেটা প্রকাশ করে সিম্বল বা যেটা প্রতীক হিসেবে শুরু করে অনেক সুন্দর, যেটা ক্ষণস্থায়ী সুন্দর সেই জিনিসটাকে চিত্রায়িত করে। হেরিক ইউজেস vivid imagery and metaphor to convey the idea that life like daffodils is ephemeral flame, এটা ইউজ করা লাগবে না, is like fleeting. আচ্ছা, এবার আসো এইখানে আসো, এইখানটায় আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কনসেপশন অফ সিম্বলিজম, কনসেপশন অফ সিম্বলিজম। তো এই জায়গার পর থেকে তোমরা একটু সিম্বলিজম লিখবা। তো কি কি লিখতে পারো আমি একটু বলে দিই। In literature, symbolism is a defined as a